জি স্যার। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নতুন আরেকটি অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম শুরু করছি। তো আমরা এই অধ্যায়ের শুরুতে স্থিতিস্থাপক বলের যে ধারণা, কনসেপ্ট অফ ইলাস্টিক ফোর্স, সেই কনসেপ্টটা নিয়ে আমরা শুরুতে আলোচনা করব। তো আমরা জানি যে পদার্থ তিন প্রকার আছে। তোমার একটি হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে তরল পদার্থ, আর একটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। তো আমরা এখন মূলত কঠিন পদার্থ নিয়ে আমরা আলোচনা করব। তো কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা জানি যে কঠিন পদার্থের যে অণুগুলো, এইগুলো তোমার একদম একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে অবস্থান করে। সেটা আমি এখানে একটা চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। ধরো এটা একটা অণু, বোঝানোর জন্য আমি বড় করে দেখাচ্ছি, বাস্তবে এগুলো অনেক ছোট। ঠিক আছে, তো এটা পরবর্তী পার্শ্ববর্তী, এটা আরেকটা অণু, নিচের দিকে আরেকটা অণু, ডান দিকে, এখানে চারিদিকে অণুগুলো তোমার এটা পিরিয়ডিক অর্ডার মেনটেন করে এরা একে অপরের সাথে সজ্জিত থাকে। এবং এই অণুগুলোর মধ্যে একটা অণু থেকে আরেকটা অণুর মধ্যবর্তী একটা দূরত্ব আছে, কিন্তু এই দূরত্বকে কি বলা হয় বলতো? একটি অণু থেকে আরেকটা অণুর যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বের নাম কি? আন্তঃআণবিক দূরত্ব। আন্তঃআণবিক দূরত্ব। এই আন্তঃআণবিক দূরত্বের কারণে কিন্তু এখানে এই অণুগুলোর মধ্যে একটা বল কাজ করে, যে বলটার নাম হচ্ছে, বলো? এই বলটার নাম আন্তঃআণবিক বল। আন্তঃআণবিক বল। ঠিক আছে, এই বলটার নাম হচ্ছে, দুটি অণুর মধ্যবর্তী যে বল, এই বলটার নাম হচ্ছে আন্তঃআণবিক বল। এখন দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমি এখানে কিছু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব, খুব গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে, ধরো আমি এই এখান থেকে যদি আমরা ধরো ডান দিকে বল প্রয়োগ করলাম, এদিকে আবার এদিক থেকে তোমার বল প্রয়োগ করা হচ্ছে। যেমন আমরা রাবারকে যে আমরা টেনে লম্বা করি, তাহলে কি দুই দিক থেকে বল প্রয়োগ করা হয় না? তো ধরো আমরা এটা, ধরো সে রাবারের গঠন, সে রাবারের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এখানে দেখানো হচ্ছে, অ্যাটম গুলো এখানে আছে। তো দুই দিকে আমরা বল প্রয়োগ করে টানছি, তাহলে কি হয়? রাবার কি হয় বলো? প্রসারিত হয়, দৈর্ঘ্য বেড়ে যায়। তো দৈর্ঘ্য বেড়ে গেলে তোমার এই অণুগুলোর মধ্যবর্তী যে আন্তঃআণবিক দূরত্ব, আন্তঃআণবিক যে দূরত্ব, ধরো এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম, এই দূরত্বের মানটা কি হবে বলতো? আমি যখন বল প্রয়োগ করে দুই দিকে টানবো, আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাবে। আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে যাবে। আর আন্তঃআণবিক দূরত্ব যদি বেড়ে যায়, তাহলে এই পদার্থের ভিতরে, কিন্তু পদার্থের স্বাভাবিক বৈশিষ্ট্য কি বলতো? প্রত্যেকটা পদার্থেরই যে ওই পদার্থগুলো, অণুগুলো যে অবস্থানে ছিল, যে অবস্থায় ছিল, ওই অবস্থাটা কি করতে চাইবে? ধরে রাখতে চাইবে বা বজায় রাখতে চাইবে। তো তুমি যখন টেনে লম্বা করছো, তখন এই অণু তো একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে, তাই না? তাহলে এই অণুগুলো আবার নিজেরা কি করবে বলো? তাহলে একটা অণু থেকে আরেকটা অণুকে দূরে সরে যেতে কি দেবে নাকি দেবে না? দিবে না। দেবে না। তাহলে কেন দিচ্ছে না? তাহলে নিশ্চয়ই এই অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল আছে, একটা অণু থেকে আরেকটা অণু দূরে সরে যেতে দিবে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, তাহলে এই যে একটা অণু যে আরেকটা অণুকে দূরে সরে যেতে দিচ্ছে না, তাহলে এই অণুগুলোর মধ্যবর্তী যে বলটা কাজ করছে, এখন যখন তুমি টেনে লম্বা করতে চাচ্ছ, এই অবস্থায় আন্তঃআণবিক বলের যে প্রকৃতি, এটা কি প্রকৃতি বলো? এটা কি আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী বলো? আকর্ষণধর্মী। এবং এক্ষেত্রে এই বলের মানটাও তোমার কি হবে? আন্তঃআণবিক বলের যে মান, এটা বৃদ্ধি পাবে। কেননা একটা অণু আরেকটা অণুকে খুব কঠিন ভাবে এটা আঁকড়ে ধরে থাকতে চাইবে, কেননা তাদের মধ্যে একটা বন্ধন আছে। বন্ধনগুলো তোমরা দেখবে, ওই যে কে যেন বললাম, ভ্যান্ডার ওয়ালস বল, ভ্যান্ডার ওয়ালস বন্ধন আছে, আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে, নানা রকম বন্ধন আছে। তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, আমাদের ফিজিক্সেও আছে, সেগুলো আমরা পড়াবো না, তোমরা একটু বাসায় দেখে নিবে। হ্যাঁ, বিশেষ করে যে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, এই বন্ধনগুলো একটু ভালো করে দেখবে তোমরা, আমরা কিন্তু এখানে পড়াবো না সেই বন্ধনগুলো। তাহলে এই অণুগুলোর মধ্যে কিন্তু সেই বন্ধনগুলো আছে। তাহলে এই বন্ধনের কারণেই তো তোমার এখানে একটা বল তৈরি হচ্ছে, যে বলটার নামই হচ্ছে তোমার আন্তঃআণবিক বল। এখন আমি যখন এটাকে টেনে লম্বা করতে চাচ্ছি, তখন এই অণুগুলো একটা অণু আরেকটা অণু থেকে দূরে সরে যেতে দিতে চাই না, কেননা পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের স্বাভাবিক অবস্থাটা ধরে রাখতে চায়। তার মানে তাদের মধ্যে একটা বল কাজ করছে, যেটার নামই হচ্ছে আন্তঃআণবিক বল। এখন এই আন্তঃআণবিক বলের প্রকৃতি আবার দুইটা, একটা হচ্ছে আকর্ষণ ধর্মী আর একটা বিকর্ষণ ধর্মী। তো এটাকে যখন আমি টেনে লম্বা করতে চাচ্ছি, তখন তো একটা অণু আরেকটা অণু থেকে অণুকে দূরে সরে দিতে চাচ্ছে না, তাই না? তার মানে একটা অণু আরেকটা অণুকে সর্বোচ্চ বল প্রয়োগ করে তাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে। তার মানে হচ্ছে যে এই দূরত্বের মান যত বেড়ে যাবে, এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটাও তোমার কি হবে? বেড়ে যাবে। ঠিক আছে? এবং এক্ষেত্রে
কোন একটা বস্তুকে যখন তুমি টেনে লম্বা করতে যাবে তখন এই আন্তঃআণবিক বলের যে প্রকৃতি সেটা হবে তোমার আকর্ষণধর্মী। এবারে চলে এসো, আমি যদি এই ক্ষেত্রে আমরা আলাদা কালার দিয়ে দেখাচ্ছি, আমি ধরো ব্ল্যাক কালার নিলাম, কালো রেখা দিয়ে আমি দেখাবো। এখানে ধরো আমি এখানে বল প্রয়োগ করলাম এই পদার্থের ভিতরে, ইনসাইড এফ, এদিক দিয়ে ধরো বল প্রয়োগ করা হলো, যে কোনো একদিক দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। প্রথম ক্ষেত্রে আমরা বল প্রয়োগ করেছিলাম বাহিরের দিকে, মানে টানা হয়েছিল, আর এখন আমরা চাপ প্রয়োগ করছি, ভিতরের দিকে বল প্রয়োগ করা হচ্ছে। এখন কি ঘটনা ঘটবে বলো, মিজান বলো, মিজান এখন বলো এই ঘটনাটা কিভাবে ব্যাখ্যা করবে? মিজান আনমিউট করে উত্তর দাও। আরো কাছাকাছি চলে আসবে। আচ্ছা, আর কিছু বলার নাই তোমার? এখানে আর কিছু, অনেক কথাই তো আমি বললাম, এখন কি ওই কথাগুলো কি এখানে এক্ষেত্রে রিপিট করা যাবে না, বলা যাবে না? কি ঘটনা ঘটবে মোত্তাকিন বলো। স্যার অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব কমে যাবে, ফলে আন্তঃআণবিক শক্তির মানও কমে যাবে, এবং এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব কমে যাবে, বাট আন্তঃআণবিক বলের মান হচ্ছে পরিমাণটাও তখন কমে যাবে। আন্তঃআণবিক বলের মান কিন্তু কমবে না, আন্তঃআণবিক বলের মান বেড়ে যাবে। বলের মান দুইটা ক্ষেত্রেই বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে কেন বাড়বে? কে পারবে? দূরত্ব কমে গেলে আন্তঃআণবিক বলের মান বাড়বে কেন, এটা কে ব্যাখ্যা করতে পারবে? সাজ্জাদ হোসেন বলো। স্যার অণুগুলো তো আরো কাছাকাছি চলে আসবে, আর অণুর ধর্ম তো স্যার যে অবস্থানে আছে ওই অবস্থানে থাকতে চাইবে, আর স্যার অণুগুলো স্যার কাছাকাছি থাকতে চাইবে একসাথে। তাহলে উত্তরগুলো ভালো করে বলতে পারছো না, তোমাদের টেনে লম্বা করার ক্ষেত্রে যে মহাকর্ষ সূত্র ব্যাখ্যাটা অনুসারে এটা ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, নাইম হাসান বলো। স্যার অণুগুলোর মধ্যবর্তী মহাকর্ষ সূত্র অনুসারে আমরা জানি আকর্ষণ কোন পদার্থের, দুটি পদার্থের মধ্যবর্তী আকর্ষণ বলের মান আধানদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এক্ষেত্রে দূরত্ব যদি কমে যায় তাহলে আন্তঃআণবিক আকর্ষণ শক্তির মানটা বেড়ে যায়। কিন্তু ওইটার ক্ষেত্রে কি হয়েছিল? এখানে মহাকর্ষ বলের সূত্র তো খাটে না, এটার ক্ষেত্রে কি সেটা হয়েছিল? স্যার এদের ভিতরে স্যার একটা হচ্ছে স্থিতিস্থাপক বল কাজ করে, এই কারণে যদিও দূরত্ব কমে যায় সেক্ষেত্রে বল বেড়ে যায়। হ্যাঁ, এখানে ওই মহাকর্ষ বলে কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করলে হবে না, বুঝতে পেরেছো? এটা আলাদা একটা বল, যেটার নামই হচ্ছে স্থিতিস্থাপক বল। এই যে আন্তঃআণবিক আকর্ষণ বল যেটা তৈরি হচ্ছে বা বিকর্ষণ বল যেটা তৈরি হচ্ছে, এখন এটা বিকর্ষণ বল তৈরি হবে সংকোচনের ক্ষেত্রে। কেন সংকোচনের ক্ষেত্রে বিকর্ষণ বল তৈরি হবে? এজন্যই যে এই অণুটা চাইবে না তোমার এই তার প্রতিবেশী অণু তার কাছাকাছি আসুক, তার স্বাভাবিক অবস্থাটা ধরে রাখতে চাইবে। তার মানে প্রত্যেকটা অণুই সর্বোচ্চ বল প্রয়োগ করে চেষ্টা করবে যেন ওই অণুটা তার কাছ থেকে দূরে সরে না যায়, আবার তার কাছাকাছি যেন না আসে। তাহলে দূরে সরে যাওয়ার ক্ষেত্রে কি বল কাজ করবে? আকর্ষণ বল। আর কাছাকাছি আসার ক্ষেত্রে কি করবে? একটা অণু আরেকটা অণুর উপরে কি বল প্রয়োগ করবে? এটা আকর্ষণ বল না বিকর্ষণ বল? স্যার বিকর্ষণ। বিকর্ষণ বল। তাহলে সেক্ষেত্রে কি শিখলা বলো? তাহলে কোনো পদার্থের উপরে বল প্রয়োগ করে যদি টেনে লম্বা করা হয় তাহলে আন্তঃআণবিক বলের প্রকৃতি হয় আকর্ষণ ধর্মী, আর যদি সংকোচন করা হয় তাহলে সেক্ষেত্রে আন্তঃআণবিক বলের প্রকৃতি হবে বিকর্ষণ ধর্মী। উভয় ক্ষেত্রে এই আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী বলের মানটা কি হবে? তোমার বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। এখন এই যে এই পদার্থের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল বা আন্তঃআণবিক বিকর্ষণ বলটা তৈরি হচ্ছে, এই বলটার কাজ কি? হোয়াট ইজ দ্য মেইন ওয়ার্ক অফ দিস ফোর্স? এটার মূল কাজ হলো যে তুমি এটাকে যখন বল প্রয়োগ করে এটার আকার আকৃতি আয়তনের পরিবর্তন করতে চাচ্ছ, এখন ওই বলটা তোমার প্রযুক্ত বল যদি অপসারণ হয়, এই যে তোমার এই যে বলগুলো যদি অপসারণ হয়, তুমি যে বলগুলো প্রয়োগ করেছো, তাহলে এই যে আন্তঃআণবিক যে আকর্ষণ বা বিকর্ষণ বল তৈরি হচ্ছে এর ভিতরে, সেই বলটার কারণে ওই পদার্থটা, এই যে অণুগুলো তাদের স্বাভাবিক অবস্থায় কি হবে? আবার ফিরে যাবে। তো যে বলের কারণে এই অণুগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে সেই বলটার নামই হচ্ছে স্থিতিস্থাপক বল। এবং সেই বলটারই দুইটা প্রকৃতি আছে, একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল এবং আরেকটা হচ্ছে আন্তঃআণবিক বিকর্ষণ বল। ওই দুটা বলকে আমরা একত্রে কি বলছি? স্থিতিস্থাপক বল বলছি।
দেখো তো স্থিতিস্থাপক বলের ধারণাটা কিভাবে আসতেছে, বুঝতে পেরেছে কিনা সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে স্থিতিস্থাপক বল কি জিনিস সেটা আমরা জানলাম। তাহলে স্থিতিস্থাপক বল কি কাজ করবে বলো? কোন বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে এর আকার আকৃতি আয়তনে কি হবে, পরিবর্তন হবে না? তুমি যখন রাবারকে টেনে লম্বা করো তাহলে এটা কি প্রসারিত হয়, দৈর্ঘ্য বেড়ে যায়। তো তোমার বল অপসারণ হলে সেটা কি ওই অবস্থায় থাকে নাকি আগের অবস্থায় ফিরে যায়? তা আগের অবস্থায় ফিরে যায়। এই যে কোনো পদার্থের উপরে বল প্রয়োগের ফলে যদি এর আকার আকৃতি আয়তনে পরিবর্তন হয়, বল অপসারণের পরে যদি এই বস্তুটি ঠিক আগের অবস্থানে ফিরে যায়, তাহলে এই ফিরে যাওয়ার যে ধর্ম, এই ধর্মটার নাম হচ্ছে তোমার, খুবই ইম্পর্টেন্ট টপিক এটা, সেই ধর্মটার নামই হচ্ছে তোমার স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি বলা হয় স্থাপকতা। এবং যে সকল পদার্থের মধ্যে এই ধর্মটা বিদ্যমান সেই পদার্থকে বলা হয় স্থিতিস্থাপকতা, সেই পদার্থকে বলা হয় স্থিতিস্থাপক পদার্থ বা স্থিতিস্থাপক বস্তু বলা হয়। এবং যে বলের কারণে এই ধর্মটা মানে তোমার উদ্ভূত হয় বা কাজ করে, সেই ধর্মটার নাম হলো তোমার স্থিতিস্থাপক। যে বলের কারণে সেই বলটার নাম হলো স্থিতিস্থাপক বল। ধর্মটার নাম হচ্ছে স্থিতিস্থাপকতা, আর যে বলের জন্য এই স্থিতিস্থাপকতা ধর্মটা পাচ্ছ সেই বলটার নাম হচ্ছে স্থিতিস্থাপক বল। তাহলে সংখ্যাগুলো যদি পরীক্ষা কখনো আসে যে স্থিতিস্থাপকতা কাকে বলে, তাহলে তোমরা বলবে যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত হবার ফলে যদি এর আকার আকৃতি আয়তনে পরিবর্তন হয়, তাহলে এবং এই বাহ্যিক বল অপসারণ হলে যদি ওই বস্তুটি আগের আকার আকৃতি আয়তন ফিরে পায় তথা আগের অবস্থানে ফিরে যায়, তাহলে যে ধর্মের কারণে এই বস্তুটি আগের অবস্থানে ফিরে যায় সেই ধর্মটার নামই হচ্ছে তোমার স্থিতিস্থাপকতা। এবং যে বলের কারণে এই বস্তুটি আগের অবস্থানে ফিরে যায় সেই বলটার নামই হচ্ছে স্থিতিস্থাপক বল। এবং যে সকল বস্তুর মধ্যে এই ধর্মটা বিদ্যমান সেই ধর্মটার নাম হচ্ছে তোমার সেই বস্তুটার নাম হচ্ছে সে সকল বস্তুকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু বলা হয়। মানে যে সকল বস্তুর মধ্যে এই ধর্মটা বিদ্যমান আছে সেই বস্তুগুলোকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু বলা হয়। তাহলে আমরা এখানে জানলাম স্থিতিস্থাপক বলের ধারণাটা আমরা জানলাম, স্থিতিস্থাপকতা কাকে বলে সেটা আমরা জানলাম। এরপরে আমরা জানলাম তোমার স্থিতিস্থাপক তোমার বল কাকে বলে সেটা তো আমরা আগেই জেনেছি। আর আরেকটা আমরা এখানে জানলাম স্থিতিস্থাপক বস্তু কাকে বলে, সেই জিনিসটা আমরা জানলাম। তো দেখো তো এই তিনটা সংজ্ঞার ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা বলো। স্থিতিস্থাপকতা কাকে বলে, স্থিতিস্থাপক বল কাকে বলে, আর স্থিতিস্থাপক বস্তু কাকে বলে, এই সংজ্ঞাগুলোর ব্যাপারে সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা এটা আমাকে বলো। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার এখানে আরেকটি কথা আছে, সেটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক সীমা। এটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা বলতে বোঝানো হয় যে ধরো তুমি একটা রাবারকে তুমি টানতেছো, এইভাবে টানা মানে কি তুমি তোমার বলের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো বলের মান বৃদ্ধি পেতে পেতে এমন একটা অবস্থানে এলো যেই অবস্থানে দেখা গেল যে আর একটু বল প্রয়োগ করলে এটা ছিঁড়ে যাচ্ছে, বা ভঙ্গুর জাতীয় বস্তু হলে সেটা আবার ভেঙে যাবে। আচ্ছা, তাহলে কি হলো, তাহলে তোমার সর্বোচ্চ যে মানের বল পর্যন্ত কোনো বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বিদ্যমান থাকে, অর্থাৎ ওই মানের বল প্রয়োগ করা হলে কি হবে, ওর আকার আকৃতি আয়তনে পরিবর্তন হবে। আবার ওই মানের বলটা যদি অপসারণ হয় তাহলে সেটা আবার আগের অবস্থানে ফিরে যাবে। তাহলে সর্বোচ্চ যে বলের কারণে এর স্থিতিস্থাপকতা ধর্মটা বিদ্যমান থাকে সেই বলটার নামই হচ্ছে তোমার স্থিতিস্থাপক সীমা। আমার কথা কি বুঝতে পেরেছো? যেমন আমি রাবারের উপরে ধরো তোমার সর্বোচ্চ 20 নিউটন বল প্রয়োগ করা হলে, এত নিউটন বল প্রয়োগ করা হলে সেটার আকার আকৃতি আয়তনে পরিবর্তন হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি তুমি 20-এর চেয়ে আরেকটু বেশি বল প্রয়োগ করো, ধরো 20.1 নিউটন বল প্রয়োগ করেছে, তাহলে কিন্তু এই মানের বল প্রয়োগ করা হলে কিন্তু সেটা আর আগের অবস্থায় ফিরে যেতে চাইবে না। তার মানে কি? তার মানে তার স্থিতিস্থাপকতার যে ধর্মটা এটা কি আছে নাকি লোপ পেয়েছে বলো? লোপ পেয়েছে বলেই তোমার এই 20.1 নিউটন বলের কারণে সেটার আগের অবস্থায় ফিরে যেতে চাইবে না, যেটার একটা নাম আছে সেটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি বলা হয়। এই সংজ্ঞাগুলো পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট। স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, স্থিতিস্থাপক সীমার সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, স্থিতিস্থাপক বলের সংজ্ঞাটাও ইম্পর্টেন্ট, বস্তুর সংজ্ঞাটা অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, তাহলে আমরা স্থিতিস্থাপক সীমার সংজ্ঞাটা আমরা কিভাবে দিলাম, যে কোন বস্তুর উপর সর্বোচ্চ যে মানের বল পর্যন্ত যে মানের বল প্রয়োগ করা হলে এর আকার আকৃতি আয়তনে পরিবর্তন হয়, ওই মানের বল অপসারণ হলে যদি ওই বস্তুটি আগের অবস্থানে ফিরে যায়, সর্বোচ্চ এই বলের যে মানটা, এই মানটাকে বলা হয় তোমার স্থিতিস্থাপক সীমা। তাহলে বলতো, ধরো তোমার এখানে 18 নিউটন বল প্রয়োগ করে 10 নিউটন বল প্রয়োগ করেছিলে,
বিকৃতি হয়েছে, আগের অবস্থানে ফিরে গিয়েছে। আবার ধরো 15 নিউটন বল প্রয়োগ করেছো, বিকৃতি হয়েছে, আগের অবস্থানে ফিরে গিয়েছে। আবার ধরো 18 নিউটন বল প্রয়োগ করেছো, তার বিকৃতি হয়েছে। বিকৃতি বলতে যে আকার আকৃতি আয়তনে যে পরিবর্তন হওয়া, এটাই হচ্ছে বিকৃতি হওয়া। পদার্থের স্বাভাবিক অবস্থাটা পরিবর্তন হয়ে যাওয়া, এটাই হচ্ছে বিকৃতি। এখনই আমরা পড়বো। এবারে 20 নিউটন বল প্রয়োগ করার ফলেও দেখা গেল যে এই বলটা অপসারণ হলে সেটা আবার আগের অবস্থানে ফিরে গিয়েছে। কিন্তু 20-এর চেয়ে যদি একটু বেশি বল প্রয়োগ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে সেটা আর আগের অবস্থানে ফিরে যাচ্ছে না। তাহলে এর স্থিতিস্থাপক সীমা কত, মানে সর্বোচ্চ কোন মানের বল পর্যন্ত আছে বলো, এই মানগুলো থেকে বলো। 20 নিউটন পর্যন্ত। স্যার 20 নিউটন। স্যার 20 নিউটন। 20 নিউটন। তাহলে ওই যে 20 নিউটন যেটা, এইটাই হচ্ছে তোমার স্থিতিস্থাপক সীমা, এটাই হচ্ছে তোমার সীমা। তো সীমার কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? আমি উদাহরণ দিয়ে বুঝালাম যে সর্বোচ্চ যে মানের বল পর্যন্ত কোনো বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বিদ্যমান থাকে, অর্থাৎ ওই মানের বল প্রয়োগ হলে এই বস্তুটার আকারে আকৃতি আয়তনে পরিবর্তন হবে, এবং ওই মানের বল যদি অপসারণ হয় তাহলে সেটা আবার আগের অবস্থানে ফিরে যাবে। সর্বোচ্চ ওই বলের মানকেই বলা হয় স্থিতিস্থাপক সীমা। ক্লিয়ারলি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবারে চলে আসে স্থিতিস্থাপক বস্তু হচ্ছে 3 প্রকারের আছে। 3 প্রকার স্থিতিস্থাপক বস্তু হচ্ছে তোমার কত প্রকার? 3 প্রকার। এই সংজ্ঞাগুলো তোমরা দেখতে হবে, আমি না পড়ালেও হয়, তারপর আমি একটু পড়াচ্ছি তোমাদের সুবিধার জন্য। স্থিতিস্থাপক বস্তু কত প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ, পারফেক্টলি ইলাস্টিক বডি, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। বলো সংজ্ঞা কি জিনিস, নাম থেকে বলা যেতে পারে, কে পারবে? পূর্ণ, সর্বদাই স্থিতিস্থাপকতার ধর্ম মেনে চলে। পূর্ণ দৃঢ় বস্তু। আর 3 নাম্বার হচ্ছে পূর্ণ নমনীয় বস্তু। নমনীয় বস্তু, এই হচ্ছে তোমার স্থিতিস্থাপকতার ক্লাসিফিকেশন। আচ্ছা, কেউই পারো না, জানো না? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে বোঝানো হয় যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি এর আকার আকৃতি আয়তনে পরিবর্তন হয় এবং ওই বল যদি অপসারণ হয় তাহলে ওই বস্তুটি যদি ঠিক এক্স্যাক্টলি আগের অবস্থানে ফিরে যায় তাহলে এ জাতীয় বস্তুকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কিন্তু বাস্তবে যে সকল বস্তু স্থিতিস্থাপক তাদেরকে যদি তুমি টেনে লম্বা করো, যেমন রাবার বা আরো যে বস্তুগুলো আছে, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু স্থিতিস্থাপকতার যে ধর্মটা, এটা কি ধর্মটা কি এক্স্যাক্টলি বলবৎ থাকে নাকি ওটা আস্তে আস্তে নষ্ট হয়, লোপ পায়? বলো তো, তুমি যদি রাবারকে বারবার টানো তাহলে এটা কি লুজ হয়ে যায় না? জি জি স্যার। স্যার। তাহলে তার স্থিতিস্থাপকতার ধর্মটা কি হয়, নষ্ট হয়ে যায়। কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে ওটাই বোঝানো হচ্ছে যে যদি তুমি তার উপরে বল প্রয়োগ করলা এবং এর আকার আকৃতি আয়তনে পরিবর্তন হবে, বিকৃতি হবে। এখন বল যদি অপসারণ হয় তাহলে সেটা যদি ঠিক আগের অবস্থানে ফিরে যায়, তাহলে সেই বস্তুগুলোকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তবে পৃথিবীর কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক নয়। তো রাবারকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হিসেবে কল্পনা করা হয়। রাবারকে মোটামুটি, রাবারকে যদি তুমি টেনে লম্বা করো তো ওই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, তাহলে দেখা যায় যে তোমার ওই তোমার বল অপসারণ হলে সেটা মোটামুটি আগের অবস্থানে ফিরে যায়। এর তোমার আগের অবস্থানে ফিরে যাওয়ার ফলে এর যে বিকৃতি যে পরিবর্তনটা, এটা খুবই নগণ্য। তার মানে ওর মধ্যে স্থায়ী বিকৃতি খুবই কম থাকে। এই জন্য তোমার রাবারকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হিসেবে কল্পনা করা হয়। কল্পনা করা হয় মানে কথার অর্থ বোঝো তো নাকি? জি স্যার। কি জি স্যার বলে বসে থাকো কেন, এটার মানে কি বলো? স্যার ওইটাকে কল্পনা করা হয় কিন্তু বাস্তবে হয় না। ধরে নেওয়া হয় স্যার। কিছুটা বিকৃতি থাকে, ধরে নেওয়া হয় না, মানে কিছুটা বিকৃতি থাকে ওর মধ্যে। তার মানে ওই আগের যে আকার আকৃতি আয়তন ছিল এক্স্যাক্টলি সেই অবস্থানে আর যায় না। তো রাবারকে ধরে নেওয়া হয় কারণ এটার তোমার বিকৃতির পরিমাণটা খুবই কম থাকে, যার জন্য স্থিতিস্থাপক বস্তু হিসেবে, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হিসেবে ধরে নেওয়া হয় বা কল্পনা করা হয়। এবারে চলে আসে পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু মানে যার উপরে বল প্রয়োগ হবে কিন্তু এই বস্তুটার আকার আকৃতি আয়তনে কোনো পরিবর্তন হবে না, এই জাতীয় বস্তুকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। বাস্তবে এই জাতীয় বস্তু পৃথিবীতে নাই। তবে ওই যে তোমার কাঁচ বা ইস্পাত, এগুলোকে তোমার পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে কল্পনা করা হয়, কিন্তু বাস্তবে এগুলো আসলে পূর্ণ দৃঢ় বস্তু নয়। কেননা তোমার এই বস্তুগুলোর উপরে তোমার বাহ্যিক বল প্রয়োগ করা হলে এই বস্তুটার যদি তুমি বিকৃতি ঘটাতে চাও, মানে এই বস্তুগুলোর বিকৃতি হবেই না। তো এটা নর্মালি বলা হচ্ছে হবে না, কিন্তু বাস্তবে অনেক মানের বল প্রয়োগ করা হলে কিন্তু এগুলোর কি হবে, বিকৃতি ঘটবে। কাঁচ একটা সময় ভেঙে যাবে।
ইস্পাত একটা সময় দেখা যাবে যে কিছুটা দৈর্ঘ্য প্রসারিত হবে। তার মানে এই বস্তুগুলোর ক্ষেত্রে এই বিকৃতি ঘটানোর ক্ষেত্রে অনেক মানের বল প্রয়োগ করতে হয়। ঠিক আছে? তাহলে পূর্ণ দৃঢ় বস্তুর সংজ্ঞা হলো যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি এর বিকৃতি না ঘটে তাহলে এই জাতীয় বস্তুকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। বাস্তবে পৃথিবীর কোনো বস্তুই পূর্ণ দৃঢ় বস্তু নয়। তাহলে কোন বস্তুগুলোকে আমরা পূর্ণ দৃঢ় বস্তু ধরে নিই? কাঁচ, ইস্পাত এই জাতীয় বস্তুগুলোকে পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে ধরে নেওয়া হয়। ধরে নেওয়া হয় কথার অর্থ হলো যেটা আসলে একেবারে পূর্ণ দৃঢ় বস্তু নয়, এটারও তোমার বিকৃতি ঘটবে। বুঝতে পেরেছো? আর 3 নাম্বার যে বস্তুটা আছে সেটা হচ্ছে পূর্ণ নমনীয় বস্তু। নমনীয় বস্তু বলতে বোঝানো হয় যে তোমার এটার উপরে বল প্রয়োগ হবে, বল প্রয়োগের ফলে এর আকার আকৃতি আয়তনের পরিবর্তন হবে তথা বিকৃতি ঘটবে, কিন্তু বল অপসারণ হলে সেটা আর আবার আগের অবস্থায় ফিরে যায় না, ওই অবস্থায় রয়ে যায়। এই জাতীয় বস্তুকে বলা হয় পূর্ণ নমনীয় বস্তু। যেমন আমরা যে এই যে প্লাস্টিক যে বস্তুগুলো আছে না, প্লাস্টিক বস্তু, এটাকে যদি তুমি টেনে লম্বা করো তাহলে ওটা কি হয় বলো তো? তোমার টান অপসারণ হলে কি ওটা ওই অবস্থায় থেকে যায় না? তোমরা যে সুইং গাম খাও, তারপরে তোমার ওই যে আমরা যে সকালে রুটি খাই, রুটি খাওয়ার জন্য যে ময়দাটাকে পানির সাথে মিশিয়ে কি তৈরি করতে হয়? লেহ তৈরি করতে হয়, মন্ড তৈরি করতে হয়। কাদা মাটি যেগুলো আছে, এঁটেল মাটি, বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? এগুলো যদি তুমি টেনে লম্বা করে দাও তাহলে কি ওটা কি আগের অবস্থানে ফিরে যায় নাকি মোটামুটি ওই অবস্থানে থেকে যায়? স্যার ওই অবস্থানে থেকে যায়। এইগুলোই হচ্ছে পূর্ণ নমনীয় বস্তু। তাহলে প্রথমটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক বডি, পরেরটা হচ্ছে পারফেক্টলি রিজিড বডি, আর পরেরটা হচ্ছে পারফেক্টলি প্লাস্টিক বডি। এই হচ্ছে তোমার 3 প্রকার স্থিতিস্থাপক বস্তুর ক্লাসিফিকেশন। তো এই 3টা ক্লাসিফিকেশন এবং উদাহরণ এগুলো বুঝতে পেরেছি কিনা এটা আমাকে বলো, তাহলে আমরা পরের টপিকে আমরা যাব। জি স্যার। আচ্ছা, এবারে চলে আসো বিকৃতি। বিকৃতি কাকে বলে এটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে কি হচ্ছে বলো? এর আকার আকৃতি আয়তনে পরিবর্তন হচ্ছে। এই যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে এর আকার আকৃতি আয়তনে যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তন হওয়াটাকে বলা হচ্ছে তোমার বিকৃতি, মানে তার স্বাভাবিক অবস্থাটা পরিবর্তন হয়ে যাওয়া। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার বিকৃতি। যেমন এই যে আমার হাতটা দেখতে পাচ্ছি, এই হাতটা এটা কি অবস্থা বলো? স্বাভাবিক অবস্থা। এখন আমি এটা এরকম করে দিলাম, এই যে আমার হাতটা খেয়াল করে, তাহলে এটা কি স্বাভাবিক অবস্থায় আছে নাকি অস্বাভাবিক অবস্থা? এটা বিকৃতি অবস্থায় আছে, এটা হচ্ছে বিকৃত অবস্থা। স্যার বিকৃতি অবস্থা। তার স্বাভাবিক যে অবস্থা, এই অবস্থাটা পরিবর্তন যে হওয়া তথা আকার আকৃতি আয়তনে পরিবর্তন হওয়া, সেটাই তোমার কি হবে? বিকৃতি হবে। তুমি যেমন একটা রাবার কেটে এনে তুমি লম্বা করেছো, তাহলে সেটা তার স্বাভাবিক অবস্থায় আছে নাকি অন্য আর একটা অবস্থানে চলে গেল, তার দৈর্ঘ্য এটা বেড়ে গেল। বা কঠিন পদার্থকে যদি তুমি বল প্রয়োগ করে চাপ দাও তাহলে এটা ছোট হয়ে যাবে। তাহলে এই যে তার স্বাভাবিক অবস্থা যে পরিবর্তন হয়, এই পরিবর্তন হওয়াটাকে তোমার কি বলা হচ্ছে? বিকৃতি। ক্লিয়ারলি বুঝতে পেরেছো? জি স্যার। এই বিকৃতির পাশাপাশি আরেকটা কথা আছে, সেটা হচ্ছে তোমার পীড়ন। পীড়ন বলা হয়, পীড়ন। প্রথমটাকে বলা হয় স্ট্রেইন, আর এটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেইন আর স্ট্রেস ইংলিশ গুলো দেখবে তোমরা। আচ্ছা, এখন পীড়ন কি? পীড়ন হচ্ছে তোমার বিকৃতি ঘটাবার জন্য কি করতে হয় বলো? কোন বস্তুর বিকৃতি ঘটাবার জন্য তথা আকার আকৃতি আয়তন পরিবর্তন করার জন্য কি করতে হবে বলো তো? বল প্রয়োগ করতে হবে না? স্যার বল স্যার প্রয়োগ বাহ্যিক করতে বল হবে। প্রয়োগ করতে হবে। বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। তাহলে এখানে দুইটা বল কাজ করে, কিন্তু একটা বাহ্যিক বল আর একটা এই বস্তুর ভিতরে একটা বাধা দানকারী বল তৈরি হচ্ছে বা স্থিতিস্থাপক বল তৈরি হচ্ছে, যে বলটার কারণে এই পদার্থটা আবার আগের অবস্থানে ফিরে যাচ্ছে। তো এই পীড়নের সংজ্ঞাটা দুইটা দিয়েই দেওয়া যায়, একটা প্রযুক্ত বল দিয়েও দিতে পারো, আবার বাধা দানকারী বল বা স্থিতিস্থাপক বল দিয়েও দেওয়া যাবে। যে কোনো একটা দিয়ে দেখবে, দেখবে যে বইতে দুইটা দিয়ে দেওয়া আছে। তাহলে পীড়নের সংজ্ঞাটা হলো যে কোনো বস্তুর বিকৃতি ঘটাবার জন্য ওই বস্তুটির একক ক্ষেত্রফলের উপর যে বাধা দানকারী বল উৎপন্ন হয়, বা বিকৃতি ঘটাবার জন্য যে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করতে হয়। আচ্ছা, বিকৃতি ঘটাবার জন্য একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রয়োগ করতে হয়, আচ্ছা যে বল প্রয়োগ করতে হয় এটা কোন বল বলা হচ্ছে? স্যার বাহ্যিক বল। বাহ্যিক স্যার বল বা বাহ্যিক বল। প্রযুক্ত বল। আর কোন বস্তুর বিকৃতি ঘটাবার জন্য বিকৃতির বিরুদ্ধে যে বাধা দানকারী বল উৎপন্ন হয়, সেটা কোন বল বলা হচ্ছে? স্যার স্যার অভ্যন্তরীণ বল। প্রতিরোধকারী বল। হ্যাঁ, ওই যে বাধা দানকারী বল, প্রতিরোধকারী বল, স্থিতিস্থাপক বল। তাহলে ওইটা দুইটা দিয়ে সংজ্ঞা দেওয়া যাবে। হ্যাঁ, তাহলে একক ক্ষেত্রফলের উপরে যে বাধা দানকারী বল উৎপন্ন হয় সেইটাকে বলা হচ্ছে তোমার পীড়ন। তাহলে পীড়ন দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো বলো? পীড়ন দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখবো পীড়ন ইকুয়াল টু এফ ডিভাইডেড কি এ।
এই এফটা কি হতে পারে, এটা বাধাদানকারী বল হতে পারে, বাধাদানকারী বল আর ওই যে প্রযুক্ত বল হচ্ছে পরস্পর সমান কিন্তু বিপরীত। এই জন্য তুমি পীড়নের সংজ্ঞাটাই তুমি এই এফ দিয়ে প্রযুক্ত বল দিয়েও বলতে পারো, বাধাদানকারী বল দিয়েও বলতে পারো। তাহলে তোমার এ ক্ষেত্রফলের উপরে যদি বাধাদানকারী বল বা প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে একক ক্ষেত্রফলের উপরে বাধাদানকারী বল কত হবে, এফ ডিভাইডেড এ। তাহলে এটাকে আমরা কি বলবো, পীড়ন। পীড়নের সংজ্ঞাই হচ্ছে যে বিকৃতি ঘটাবার জন্য কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর যে বাধাদানকারী বল উৎপন্ন হয় তথা বিকৃতির বিরুদ্ধে একক ক্ষেত্রফলের উপর যে বাধাদানকারী বল উৎপন্ন হয় তাকেই বলা হয় পীড়ন। তাহলে পীড়ন এফ, পীড়ন ইকুয়াল টু আমরা কি পেলাম বলো, পীড়ন ইকুয়াল টু এফ ডিভাইডেড এ। এটা বুঝতে পেরেছো কিনা একটু বলো আমাকে। জি স্যার। আচ্ছা, কিন্তু এখানে আর একটা এটা কথা আছে। হ্যাঁ বলো, কে কি যেন বলতে চাচ্ছিলে একটু বলো। স্যার এটা চাপের সূত্র না, P equal to F by A? হ্যাঁ, প্রশ্ন বলে দেখো, এটা পীড়ন ইকুয়াল টু এফ বাই এ, বল ভাগ ক্ষেত্রফল মানে কি, এটা আরেকটা ভাষায় কিন্তু আমরা জানি যে এটা একটা প্রেসার, চাপ। তো চাপ এই ধর্মটা কার বলো, চাপ কি কঠিন পদার্থের ধর্ম নাকি অন্য কোনো পদার্থের ধর্ম বলো। আচ্ছা, চাপ হচ্ছে তরল তরল বা আর বায়বীয় গ্যাসীয় পদার্থের পদার্থের। ধর্ম। তরল বায়বীয় গ্যাসীয় পদার্থের ধর্ম হচ্ছে চাপ, আর কঠিন পদার্থের এই ধর্মটাকে বলা হয় তোমার পীড়ন। এই জন্য এখানে আর চাপ লিখবে না, এটা পীড়ন দিয়ে লিখতে হবে। তাহলে পীড়ন কার ধর্ম বলো, স্যার কঠিন পদার্থ। কঠিন পদার্থে। এমসিকিউ পরীক্ষার প্রশ্ন, মনে রাখবে, তথ্য দিয়ে দিলাম, নোট ডাউন করে রাখো। তাহলে পীড়ন হচ্ছে কঠিন পদার্থের ধর্ম, আর এইটাকে আবার চাপ বলা হয়, সেটা হচ্ছে চাপের ক্ষেত্রে চাপটা হচ্ছে তরল বা বায়বীয় বা গ্যাসীয় পদার্থের ধর্ম। কঠিনের ধর্ম চাপ না, কঠিনের ধর্ম হচ্ছে পীড়ন। ঠিক আছে, এটা একই জিনিস কিন্তু নামগুলো আলাদা হয়েছে। কঠিনের ক্ষেত্রে এটার নাম হচ্ছে পীড়ন, আর তরল বা বায়বীয় বা গ্যাসীয় পদার্থের নাম হচ্ছে এটা হচ্ছে তোমার চাপ। আচ্ছা, তো পীড়নের একক কি, এটা তো আমার বলার প্রয়োজন নেই। পীড়নের একক কি বলো, নিউটন পার মিটার স্কয়ার, তাই না? পীড়নের একক কি, নিউটন পার মিটার। মিটার স্কয়ার, বা সেটাকে আমরা প্যাসকেলও বলতে পারি অনেক সময়, কারণ নিউটন পার মিটার স্কয়ার মানে হচ্ছে তোমার প্যাসকেল। তো আমরা নিউটন পার মিটার স্কয়ার এককটা বেশি ব্যবহার করি, ওটা হচ্ছে তোমার তরল বা গ্যাসের ক্ষেত্রে ওটা প্যাসকেল বা তোমার আরো একক ইউজ করা হয়। তো তোমরা এটা এককটা মনে রাখবে, নিউটন পার মিটার। আচ্ছা, এবার বিকৃতি আমরা কিভাবে পরিমাপ করব বলো। বিকৃতি হচ্ছে ধরো কোনো বস্তুর আদি মাত্রা ছিল এ, বল প্রয়োগের ফলে মাত্রা হয়ে গেল তোমার বি। তাহলে বলো তো, আগে আদি মাত্রা ছিল এ, বল প্রয়োগের ফলে মাত্রা হয়েছে বি, তাহলে কি মাত্রার পরিবর্তন হয়েছে না? তাহলে পরিবর্তন বের করার জন্য আমরা কি লিখবো, বি ডিফারেন্স এ, মানে বড়টা থেকে ছোটটা আমরা মাইনাস করব। ঠিক আছে, তাহলে এই মাত্রার পরিবর্তন কোন জায়গাটা থেকে হলো, বি থেকে হয়েছে নাকি এ থেকে হয়েছে? স্যার এ থেকে। এ থেকে হয়েছে, মানে আদি মাত্রা থেকে এই পরিবর্তনটা হয়েছে। তা বিকৃতিটা পরিমাপ করা হয় কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয়, একক মাত্রায়। তাহলে বলো তো, একক মাত্রায় পরিবর্তন কত হয়েছে বলো, এ মাত্রায় পরিবর্তন হয়েছে বি ডিফারেন্স এ। তাহলে একক মাত্রায় পরিবর্তন কত হয়েছে বলো, বি ডিফারেন্স এ ডিভাইডেড কি হবে, এ হবে। ওটাই হচ্ছে তোমার বিকৃতি। ঠিক আছে, তাহলে আমরা বিকৃতি দ্যাট ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম বি ডিফারেন্স এ। ডিফারেন্স চিহ্ন দেওয়ার অর্থটা কি বলো, এই ডিফারেন্স চিহ্নটা দেওয়ার অর্থ কি? অর্থ হলো যে যে বড় হবে তাকে প্রথমে লিখতে হবে, তারপরে মাইনাস দিয়ে পরেরটা ছোটটা লিখতে হবে। কে বড় কে ছোট এটা আমি জানি না, যার জন্য এই চিহ্নটা দেওয়া হয়েছে। তো বিকৃতির একক কি আর মাত্রার তোমার পীড়নের একক কি? পীড়নের একক তো আমরা পেয়ে গেলাম, নিউটন পার মিটার স্কয়ার। আর বিকৃতির কি কোনো একক হবে বলো তো? এটা একই জাতীয় দুটি রাশির অনুপাত। যেমন তুমি যদি রাবার কেটে এনে লম্বা করো, তাহলে এটা লেন্থ পরিবর্তন হচ্ছে, তার উপরে লেন্থের পরিবর্তন থাকবে, নিচে আদি লেন্থ থাকবে। তো লেন্থ আর লেন্থের একক কাটাকাটি হয়ে কি হবে, ইউনিটলেস হয়ে যাবে। তার মানে বিকৃতির এককও নাই, মাত্রাও নাই। দেখো, তাহলে বিকৃতি এবং পীড়নের ব্যাপারে সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা একটু বলো আমাকে সবাই। জি স্যার। এই বিকৃতি হচ্ছে তিন প্রকার। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বিকৃতি নাম থেকে বলো, এখন দৈর্ঘ্য বিকৃতি ঘটাবার জন্য কোনো বস্তুর উপর কিভাবে বল প্রয়োগ করব বলো। দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্য বরাবর। যেমন আমি ধরো এটা একটা বস্তু নিলাম, হ্যাঁ, এটা ধরো একটা বস্তু নিলাম। এখন এটা ধরো তোমার তার আদি দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এল। ঠিক আছে, এখন আমি নিচের দিকে যদি ওজন দিই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি ভর প্রয়োগ করা হয়, ওজন দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে
এটা দৈর্ঘ্য ধরো বেড়ে, ধরো আমি বোঝানোর জন্য এটা আলাদা চিত্র দিচ্ছি। এইটুক দৈর্ঘ্য কি হয়ে গেল, বেড়ে গেল। তাহলে এখন বলো তো, আমি চিত্রে দেখাচ্ছি, দেখো এই যে এইটুক দৈর্ঘ্য কি হয়েছে বলো, নিচের দিকে যে মানে আমি আলাদা কালার নিচ্ছি, এইটুক দৈর্ঘ্য কি হয়েছে বলো, ওজন দেওয়ার ফলে কি হয়েছে বলো, বল প্রয়োগ করার ফলে বেড়ে গেছে। তো দৈর্ঘ্য কতটুকু বেড়ে গেল বলো, ধরো আমরা নামকরণ করলাম ছোট হাতের এল। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাবার জন্য তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির সংজ্ঞা হলো কোন বস্তুর তোমার দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করায় ওই বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয়, দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় তাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বিকৃতি দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো বলো, এখানে কি কতটুকু পরিবর্তন হয়েছে, মাত্রার পরিবর্তনটা কত, অর্থাৎ এই যে বি ডিফারেন্স এ। ধরো আমি আরো যদি ভালো করে বোঝাতে চাই, তাহলে আমরা এই টোটাল যে দৈর্ঘ্য সেটাকে আমরা নামকরণ করলাম এল প্রাইম। তাহলে এখন আমরা কি লিখবো বলো, দৈর্ঘ্য বিকৃতির জায়গায় আমরা কি লিখবো বলো, লিখবো না এটা এল প্রাইম মাইনাস এল ডিভাইডেড কি লিখবো আমরা এল ডিভাইডেড এল। তাহলে ওই যে এল প্রাইম মাইনাস এল, সেটা চিত্র থেকে আমরা কি ছোট হাতের এল দিয়ে লিখতে পারি না, ডিভাইডেড ক্যাপিটাল এল। চিত্র দেখো, চিত্র দেখে উত্তর দাও, রেসপন্স করো। এটাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বিকৃতি ঘটাবার জন্য কিভাবে বল প্রয়োগ করতে হয় বলো, দৈর্ঘ্য বিকৃতি ঘটাবার জন্য কিভাবে বল প্রয়োগ করছো? স্যার দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করতে হয়। দৈর্ঘ্য বরাবর লম্বভাবে বল প্রয়োগ করতে হয়, নিচের দিকে বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এটা মনে রাখবে, এগুলো কনসেপ্ট। এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। আর দৈর্ঘ্য বিকৃতি ঘটাবার জন্য কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপরে যে বাধাদানকারী বল তৈরি হবে সেটাই কি হবে, দৈর্ঘ্য বিকৃতি। বিকৃতিও কিন্তু আবার তিন প্রকার, দৈর্ঘ্য পীড়ন হবে। বিকৃতি যেমন তিন প্রকার, পীড়নও তিন প্রকার। তা দৈর্ঘ্য বিকৃতি ঘটাবার জন্য যে পীড়নটা কাজ করবে সেটা কোন পীড়ন, দৈর্ঘ্য পীড়ন। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য পীড়নের সংজ্ঞাও কিন্তু তোমার দৈর্ঘ্য বা অনুদৈর্ঘ্য কোনো কোনো বইতে লেখা আছে। তো দৈর্ঘ্য পীড়নের সমান কত লিখবো আমরা বলো, এফ ডিভাইডেড এ। অর্থাৎ এই দৈর্ঘ্য বিকৃতি ঘটাবার জন্য কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রয়োগ করতে হয়, অথবা একক ক্ষেত্রফলের উপর যে পীড়ন দৈর্ঘ্য বিকৃতির বিরুদ্ধে যে বাধাদানকারী বল উৎপন্ন হয় তাকে বলা হয় দৈর্ঘ্য পীড়ন। এবারে চলে আসে আয়তন পীড়ন। আয়তন পীড়নটা হচ্ছে আয়তন বিকৃতি আগে পড়ি আমরা। আয়তন বিকৃতি তোমরা এগুলো একটু বাসায় পড়বে, খুবই সিম্পল জিনিস এইগুলো। আচ্ছা বলো তো, এই বস্তুটার উপরে যদি আমরা চারিদিক থেকে বল প্রয়োগ করি, ধরো ভিতরের দিকে আমরা বল প্রয়োগ করতেছি, বাইরের দিকে তুমি টানতে পারো, কোনো সমস্যা নেই। তো চারিদিক থেকে যদি সমমানের বল প্রয়োগ করা হয়, দেখো চারিদিক থেকে বস্তুটার উপরে পৃষ্ঠ বরাবর লম্বভাবে বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে এই বস্তুটা কি হবে বলো, আয়তন ছোট হয়ে যাবে। আয়তন ছোট হয়ে গেল, এই যে এতটুকু আয়তন কি হয়ে গেল, কমে গেল। বলতো এই ক্ষেত্রে এই পদার্থের বলো আগেকার শেপ কি ছিল আর এখনকার শেপ কি আছে বলো, শেপ আর সাইজ এটার পার্থক্য কি বলো, আকার কি আকৃতি কি সেটা একটু বলো আমাকে। আকার কি জিনিস, আকৃতি কি জিনিস, এগুলো কি জানা আছে তোমাদের? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। কি প্রশ্ন করেছি আমি? স্যার আকার এবং আকৃতি বুঝতে পারি কিনা। কোন ক্লাসে পড়ো তোমরা, ইন্টারমিডিয়েট না? এগুলো পড়ে আগামী দিনে ক্লাসে জয়েন করবে তোমরা। শেপ সাইজ কি জিনিস, এগুলো বলতে কি বোঝানো হয়, এগুলো একটু পড়ে ক্লাসে জয়েন করো। তোমাদের